সারা দেশে দ্বিতীয় দিনের মতো পরিবহন ধর্মঘটে ভোগান্তি, বাস বন্ধ থাকায় নৌপথ ও ট্রেনে ভিড়। দ্বিতীয় দিনের মতো কোনো জেলা থেকেই ছাড়েনি বাস ট্রাক। চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে পণ্য আনা নেয়া ব্যাহত। ঢাকায় বাড়লেও বগুড়া সহ বিভিন্ন জেলায় কমেছে সবজির দাম। লোকসানের শঙ্কায় চাষি ও পাইকারি ব্যবসায়ীরা। প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিকে করোনার টিকা দেওয়া শুরু। 14,000 কেন্দ্রে টিকা পাবে 70 লাখ মানুষ। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছে আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানোর প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো সারা দেশে চলছে পরিবহন ধর্মঘট। রাজধানী থেকে ছেড়ে যায়নি কোনো দূরপাল্লার বাস। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বিভিন্ন বিকল্প যানবাহনে গন্তব্যে পৌঁছাতে গুনতে হয় বেশি ভাড়া। এছাড়া ট্রাক চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহনেও ব্যাঘাত ঘটে। পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে রাজধানীর সড়কে সরকারি সংস্থা বিআরটিসি ছাড়া আর কোনো বাসের দেখা মেলেনি। বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষ অটোরিকশা, রিকশা, মোটরসাইকেল ও হিউম্যান হলারে বাড়তি ভাড়া দিয়ে পৌঁছান গন্তব্যে। দূরপাল্লার যাত্রীদের ভ্যান, পিকআপ সহ বিভিন্ন বিকল্প যানবাহনে চলাচল করতে দেখা যায়। ভাড়ার কথা তো বলাই যায় না, ড্রাইভাররা যা বলতেছে, সিএনজি ড্রাইভার কিংবা অন্য কেউ যা বলতেছে তাই দিতে হচ্ছে। মন্ত্রী সাহেব যেহেতু বলছিল যে সবকিছু শিথিল হওয়ার জন্য আহ্বান করছিল, তো সেক্ষেত্রে আজকে ভাবছিলাম যে হবে, তো আশা করতেছি নেগেটিভ। রাজধানীতে চলা বিআরটিসির বাসগুলোয় ছিল অতিরিক্ত ভিড়। যানবাহন না পেয়ে অনেকে হেঁটেই রওনা দেন গন্তব্যের উদ্দেশ্যে। এদিকে পরীক্ষা সহ নানা প্রয়োজনে রাজধানীতে এসে ধর্মঘটে আটকা পড়েছেন অনেকে। ফেরার বাস না পেয়ে লঞ্চ, ট্রেন বা বিকল্প যানবাহনে যাত্রা করছেন তারা। যেখানে 100-150 টাকায় চলে যেতাম, সেখানে এখন 250-300 টাকা চাচ্ছে। তো এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাচ্ছে। ভাড়া ছিল 120 টাকা, 100 টাকা, কিন্তু এখন ভাড়া চাচ্ছে 500 টাকা। এখন আমরা 500 টাকা করে যাইতে আমাদের সম্ভব হচ্ছে না। যাচ্ছি যশোর, ভাড়া নিচ্ছে 1300 টাকা করে। এদিকে আগামীকাল মন্ত্রণালয়ের সাথে বৈঠকের পর ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে ঢাকার সড়ক পরিবহন মালিক সমিতি। কস্টিং কমিটির বৈঠক কালকে, কস্টিং কমিটির বৈঠকে ভাড়া পুনর্নির্ধারণ করে সমাধান আশা করতেছি আমরা। সরকার বৃহস্পতিবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করে। এই সিদ্ধান্ত প্রত্যাহার অথবা ভাড়া পুনর্নির্ধারণের দাবিতে শুক্রবার ভোর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে পরিবহন মালিক শ্রমিক সমিতি। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজও সারা দেশে দ্বিতীয় দিনের মতো কোনো জেলা থেকেই ছেড়ে যায়নি যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক। এতে চাপ বেড়েছে ট্রেনের ওপর, কিন্তু সেখানে টিকিট না পেয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। আর ধর্মঘটের প্রভাবে চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে ব্যাহত হচ্ছে পণ্য আনা নেয়া। শনিবার পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনে জনভোগান্তি আরও বেড়েছে। সকাল থেকেই সড়ক মহাসড়কে যানবাহনের জন্য মোড়ে মোড়ে অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের। যানবাহন কম থাকায় অতিরিক্ত ভাড়ায় মাইক্রোবাস, সিএনজি, অটোরিকশায় দূরপাল্লার গন্তব্যে যেতে হয়েছে যাত্রীদের। ভাড়া তো ডাবলের থেকেও বেশি। যেখানে আমার কুমিল্লায় ভাড়া আসে 70 টাকা, 80 টাকা, 150 টাকা ভাড়া দিয়ে আমি এখানে আসছি। কাজে যাইতে হবে, এই জন্য ভাড়া বেশি দিলেও যাবো না, কিছু করার নেই। বাস বন্ধ থাকায় ট্রেনে যাত্রীদের ভিড় বেড়েছে। তবে কাঙ্ক্ষিত টিকিট না পেয়ে হতাশ হয়ে ফিরেছেন অনেকেই। এছাড়া অনলাইনে টাকা দিয়ে টিকিট কাটার পরও টিকিট না পাওয়ার অভিযোগ রয়েছে। গত রোববার দিন অনলাইনে টিকিট কাটা হয়েছে, সেই টিকিট সে টাকা রিসিভ করে নিয়ে গেছে, আমাদের মোবাইলে আসে টাকা রিসিভ করছে, কিন্তু আজ পর্যন্ত টিকিট দেয় নাই। ঢাকা রাজশাহী, রাজশাহী ঢাকা 3টা রেকের অতিরিক্ত একটা করে সমান চেয়ার সংযোগ করা হয়েছে। এদিকে জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বরিশাল অঞ্চলে অভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লার লঞ্চেও ডেকের যাত্রী প্রতি 100 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। যেখানে আগে 80 টাকা ভাড়া ছিল, জনপ্রতি ভাড়া হিসাবে 30 টাকা বাড়িয়ে দিচ্ছে। আগের থেকে 50 টাকা বাড়ছে এবং সাধারণ যাত্রী অনেক দুর্ভোগ হয়েছে। আমাদের তো আয় বাড়ে নাই, কিন্তু খরচ তো বাড়ছে। ধর্মঘটের প্রভাবে চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেয়া ব্যাহত হয়। এমন পরিস্থিতি টানা কয়েকদিন ধরে চলতে থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। আমরা যেহেতু এফসিএল কন্টেনার এখান থেকে খুলে ডেলিভারি নিই কিংবা অনসিসিস ডেলিভারি দেই, তো এই সকল ট্রাক, কাভার্ড ভ্যান যদি বন্ধ থাকে তাহলে আমাদের এই ডেলিভারি পুরোটাই বন্ধ থাকে। বেনাপোলেও ব্যাহত হয়েছে আমদানি রপ্তানি কার্যক্রমে।
এছাড়া চেকপোস্ট এলাকায় আটকা পড়েছে ভারত থেকে আসা পাসপোর্টধারী যাত্রীরা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে সারা দেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিক সমিতি। বিকেলে এ ঘোষণার পরই সদরঘাট থেকে লঞ্চ সরিয়ে নেওয়া হয়। এর আগে নৌযানের ভাড়া শতভাগ বাড়ানোর দাবি জানায় মালিক সমিতি। তবে ঘোষণা ছাড়াই লঞ্চের ভাড়া 1.5 থেকে 2 গুণ বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। মালিকপক্ষ জানিয়েছে, তেলের দাম বৃদ্ধির কারণে কিছুটা ভাড়া বেড়েছে, তবে নতুন দাম কার্যকরের বিষয়ে বিআইডব্লিউটি এর সাথে বৈঠকের বিস্তারিত জানানো হবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন অ্যাসোসিয়েশন জানায়, এটা ধর্মঘট নয়, কিন্তু জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে মালিকরা লঞ্চ চালাতে পারছেন না, তাই তারা লঞ্চ বন্ধ রেখেছেন। ধর্মঘটের আরো খবর জানাতে এবার বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, দুপুরের পর থেকে তো লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে, তো এর প্রভাব বরিশালে কেমন দেখছেন? অতিষ্ঠ যাত্রীরা, অতিষ্ঠ সাধারণ মানুষ প্রভাব দেখি কি হবে। এসেছিল বাড়তি ভাড়া গুনে তার গন্তব্যে যেতে, এবং গত পরশু থেকে বাড়তি ভাড়া গুনেই চলেছে। হ্যাঁ, এখন যেটি লঞ্চ মালিকরা বলছেন যে তারা তাদের লোকসান হচ্ছে, তারা কিন্তু তাদের ভাড়া বাড়িয়েছেন, কিন্তু তারা একটি ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছেন যে সরকার নির্ধারিত ভাড়া ছিল 285 টাকায়, সেখানে 100 টাকা বাড়িয়ে তারা 250 টাকা করছে। কেউটা অনেকে এটা স্বীকারও করছে না। ভাড়া তো বেড়েছিল, যাত্রীও সেভাবে যাচ্ছিল, তারপরেও তারা লঞ্চ বন্ধ করেছেন। এখন এই বন্ধের পিছনে নেপথ্য কারণ কি, এটুকু আমরা জানার চেষ্টা করেছি। লঞ্চ মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলে যে লোকসান গুলি আমরা লঞ্চ চালাবো না। বিআইডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা বলেছে এটাকে তারা একটা জিম্মি ভাব করেছেন, তারা কিন্তু লঞ্চ স্ট্রাইক করেননি, নিজেরা যে যার মতো করে লঞ্চ বন্ধ রেখেছেন। সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে দুর্ভোগ। বিশেষ করুন, এমনিতে মানুষের নাভিশ্বাস উঠেছে, এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকে একেবারে নির্বাক এখন। কারণ এই সময়টায় হঠাৎ করে লঞ্চ বন্ধ করে দেওয়ারও বা এই যে ধর্মঘটে যাওয়ারও একটা ন্যূনতম নৈতিকতা থাকার কথা। বেলা 4টায়, বেলা 3টায় যদি ঘোষণা করা হয়, তাহলে আসলে বরিশাল অঞ্চলের মানুষ যে যেখানে থাকে সেখানে জিম্মি হয়ে যায়। এখন তারা আর কি করবে? তারা ওই যে লঞ্চ ঘাট থেকে যে যার বাসায় ফিরে গেছে, কিন্তু আমরা জানি যে তাদের বরিশাল থাকার মতো অনেকের বাসা নেই। হয় হেঁটে যেতে হবে, ছোট ছোট যানবাহনে যেতে হবে বাসায়, যেটি 3 ঘন্টায় যেতে পারছে সেটি হয়তো 6 ঘন্টায় ছোট ছোট টুকরো টুকরো করে তারা যাবে। কিন্তু এই দুর্ভোগ এবং এই সিদ্ধান্তের বিচারহীনতা সবচেয়ে বেশি ভোগাচ্ছে সাধারণ মানুষকে। তাদের বক্তব্য আজ হোক কাল হোক লঞ্চ ছাড়বে, ভাড়াও বাড়বে। এই দুর্ভোগটি পোহানোর কারণ অনেক ছাত্র আছে বরিশাল অঞ্চল থেকে যারা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারেনি, অনেকে চাকরি পরীক্ষায় অংশ নিতে পারেনি, আর এখানে যারা দাঁড়িয়ে আছেন তো দাঁড়িয়েই আছেন। বিষয়টি একটি জায়গায়, সেটি হচ্ছে যে আসলে সাধারণ মানুষ বিচার পেল না। বাসওয়ালারা, ট্রাকওয়ালারা, ভ্যানওয়ালারা এটার বক্তব্য হচ্ছে যে তারা ধর্মঘট করেও তাদের মনের ক্ষোভটাকে প্রকাশ করতে পারলো, উল্টা বাড়তি টাকা গুনেও তাদের কোনো উপায় পেলেন না। এটি হচ্ছে এখানকার কথা। সর্বোপরি যে কথাটি হচ্ছে যে কবে নাগাদ তোমরা এই ধর্মঘট প্রত্যাহার করবেন, এটি হচ্ছে এখন সবার চিন্তা। আর বিআইডব্লিউটি থেকে যে বিষয়টি আজকে জানানো হয়েছে, মূল কথাটি হচ্ছে যে বিআইডব্লিউটি তাদের প্রস্তাবটি থ্রো করতে অনেক দেরি করে ফেলেছে। ততক্ষণে এই মালিক সমিতির সভা প্রায় শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। বিআইডব্লিউটি যদি যাত্রীর প্রতি আন্তরিক হতো, এটি যাত্রীদের বক্তব্য, তারা যদি যাত্রী সেবা আন্তরিক হতেন, তাহলে তারা আজকে সকাল থেকে এই বিষয়টি নাড়াচাড়া করে একটা পর্যায়ে নিয়ে যেতে পারতেন। মানুষকে কথা বললে একদিনে দোহাই দিলে শোনে, কিন্তু তারা সেই দোহাইটিও দিলেন একটি প্রেস রিলিজের মাধ্যমে, এবং তাও সময় ক্ষেপণের পর, যেটি যাত্রীদের জন্য কোনো উপকারে আসলো না। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। যাত্রী যারা এসেছিলেন তারা তাদের বাসার দিকে রওনা হয়ে গেছেন, বাসা যাদের নেই তারা তাদের গন্তব্যে রওনা হয়ে গেছেন। যেভাবে হোক আবার ফিরে যেতে হবে। ফিরে যাওয়ার পালায় যাত্রীরা রয়েছেন, লঞ্চ এখন বন্ধ রয়েছে, ঘাট থেকে সরানো হয়নি। এই হচ্ছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বরিশাল থেকে লঞ্চ ধর্মঘটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মুরাদ আহমেদ। এদিকে চট্টগ্রাম মহানগরীতে আগামীকাল সকাল 6টা থেকে গণপরিবহন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পরিবহন মালিকদের একাংশ। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রুপ এই ঘোষণা দেয়। সংগঠনটির সভাপতি ব্লায়েত হোসেন জানিয়েছেন, চলমান ধর্মঘটে শুধু গণপরিবহন বন্ধের কথা থাকলেও নগরীতে ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দিচ্ছে একদল উচ্ছৃঙ্খল শ্রমিক। জনগণকে জিম্মি করে
রাজনৈতিকভাবে ফায়দা লুটের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। এমন পরিস্থিতিতে রোববার সকাল থেকে গণপরিবহন চলাচলের ঘোষণা দেন তিনি। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন তিনি। রাজনৈতিক ইন্ধন কারণে আমাদের রাষ্ট্র, সরকার এবং জাতি ক্ষতিগ্রস্ত হোক, সেটা কোনোভাবে আমাদের পরিবহন মালিকদের কাম্য নয়। এই কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল রোববার সকাল থেকে আমরা আমাদের গাড়িগুলো পরিচালনা করব। আমাদের গাড়ি পরিচালনা করতে গিয়ে যদি কেউ কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করে, সেক্ষেত্রে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করব। এ নিয়ে আরো জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, যেমনটি আমরা দেখছিলাম যে একদল শ্রমিক গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি চলাচলেও বাধা দিচ্ছে, আসলে কি বলছেন তারা? আসলে এখানে শ্রমিকদের মধ্যে সাধারণ কিছু পোশাক শ্রমিক আছেন আর কিছু পরিবহন শ্রমিক আছেন। যারা পরিবহন শ্রমিক আছেন তাদের বক্তব্য হচ্ছে তারা যেহেতু গাড়ি চালাচ্ছে না, সেহেতু রাস্তাঘাটে অন্য গাড়িও চলতে দেওয়া যাবে না, এটি তাদের বক্তব্য। আর এর বাইরে যারা পোশাক শ্রমিকরা যুক্ত হয়েছেন এই গোষ্ঠীর সাথে, তারা বলছেন যে যেহেতু গণপরিবহন চলছে না, তাদেরকে লম্বা দূরত্ব পায়ে হেঁটে এই ভোগান্তির মধ্য দিয়ে মূলত তাদের কর্মস্থলে যেতে হচ্ছে। এই যে তারা একটা বড় ধরনের ভোগান্তিতে পড়লো এবং এই ভোগান্তি থেকে উত্তরণের কোনো পথই তারা দেখছে না, তারা আসলে ক্ষুব্ধ হয়েই এই যারা রাস্তাঘাটে গাড়ি চলাচলে বাধা দিচ্ছিলেন তাদের সাথে যুক্ত হয়েছেন। এবং এখানে আরেকটি বিষয় বলে রাখি যে গত পরশুদিন রাত থেকে মূলত এই গণপরিবহনগুলো বন্ধ হওয়ার পর থেকেই যে সমস্ত ব্যক্তিগত যানবাহন এবং সিএনজি অটোরিকশা রিক্সা চলছে, তারা এই সুযোগটি বুঝে কিন্তু গাড়ি ভাড়া বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ আগে যেখানে আমরা সিএনজি অটোরিকশায় যে দূরত্ব ধরেন 80 থেকে 100 টাকার মধ্যে কেউ যেতে পারত, আজকে গত 2 দিন ধরে চট্টগ্রাম শহরে সেই ভাড়া 150 থেকে 200 টাকায় পৌঁছে গেছে। একই রকমভাবে রিক্সার ক্ষেত্রেও সত্য। অর্থাৎ এই যে সাধারণ মানুষের একটি বড় ধরনের ভোগান্তি তৈরি হয়েছে। আরেকটি ছোট্ট বিষয় যুক্ত করতে যাই, আমরা এখন আছি চট্টগ্রাম বন্দরের 4 নম্বর গেটের সামনে এবং সবচেয়ে ব্যস্ততম গেট মূলত এটি এবং সাধারণত থাকে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো যানবাহন চলাচলাতে, বিশেষ করে পণ্যবাহী যে যানবাহন এই সময়টিতে থাকার কথা, তার কোনো নিশানা এই মুহূর্তে নেই। এবং আজকে দুপুরবেলা যখন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে গতকালকে তারা 300-র মতো কন্টেনার চট্টগ্রাম বন্দরে আনা নেওয়া করলেও আজকে সকাল থেকে কোনো কন্টেনারই কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে বের হয়নি এবং বিভিন্ন অফডক বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোনো কন্টেনার আজকে ঢুকেনি। অর্থাৎ আজকে সারাদিনে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে পণ্য বাহির এবং পণ্য ভেতরে ঢোকার এই বিষয়টি পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। এবং এই প্রেক্ষাপটে চট্টগ্রাম বন্দরে এই মুহূর্তে 37,000-এর মতো টিউসের মতো কন্টেইনার এখন রয়েছে। এটি বন্দরের যে ইয়ার্ডের ধারণ ক্ষমতা সেটি 49,000। বন্দর কর্তৃপক্ষ আশঙ্কা করছেন এভাবে যদি আগামী 2 থেকে 3 দিন চলেন, তাহলে কিন্তু চট্টগ্রাম বন্দরে এই সমস্ত কন্টেইনার জাহাজ থেকে নামিয়ে রাখার জায়গার সংকুলান হবে না। এবং এই ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষ প্রত্যাশা করছেন যে এই পুরো বিষয়টিকে ঘিরে যে সমস্ত স্টেক হোল্ডাররা এখন জড়িত, তারা সবাই মিলে বসে সরকারের সাথে কথাবার্তা বলে এই বিষয়টি যত দ্রুত সম্ভব সমাধান করবে। চট্টগ্রাম থেকে পরিবহন ধর্মঘটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। পরিবহন ধর্মঘটের অজুহাতে রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কিছুটা বাড়লেও উল্টো চিত্র ঢাকার বাইরে বিভিন্ন জেলায়। ঢাকায় বাড়লেও পণ্য পরিবহন করতে না পারায় কয়েকটি জেলায় কমে গেছে শীতের সবজির দাম। এতে লোকসানের শঙ্কায় কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। চুয়াডাঙ্গা থেকে এক পিকআপ ফুলকপি নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে এসেছেন ড্রাইভার আসমত আলী। ধর্মঘটের মধ্যেও পিকআপ ভাড়া আগের মতো বলে জানান তিনি। তবে পাইকারদের দাবি, জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ব্যয় বেড়েছে 3 থেকে 4 হাজার টাকা। চুয়াডাঙ্গা মেহেরপুর পাড়াইয়া এখান থেকে কপি নিয়ে আসলাম, আইসে মাল নামাইলাম। হবাই ভাড়া বেশি না কম? ওই আগের থেকে মনে করেন ভাড়া বাড়ে নাই। আগে যে ভাড়া ছিল তার থেকে 2-3 হাজার টাকা ভাড়া বেশি চাই। তারপরেও মনে করেন রাস্তায় তো চাঁদাবাজি আছেই জায়গায় জায়গায়। ধর্মঘটের অজুহাতে রাজধানীতে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে কেজিতে 5 থেকে 10 টাকা বেশি দামে। সরবরাহ স্বাভাবিক হলেও দাম বৃদ্ধির কারণ হিসেবে সিন্ডিকেটকে দুষছেন ক্রেতারা। মানে সরকারের যে কোনো একটা ইস্যু পাইলে আপনার সিন্ডিকেট নিয়ে রাত্রে 12টার পরে সিন্ডিকেট কইরা আপনার সব কিছু দাম বাড়িয়ে দেয়, কারণ প্রত্যেকটি দোকান সবাই এক হয়ে যায়। ধর্মঘটে আসলে স্বাভাবিকভাবে আগের মতো বাজার নাই, বাজারটা একটু চড়া, সব কিছুতেই 10 টাকা 15 টাকা দাম বেশি। কাঁচামাল কিছু দাম বাড়ছে, আপনার মানে মাল কমা না আসলেই তো মালের দাম একটু হাইট দাম বাইরে যায় এটাই। তবে এর উল্টো চিত্র উত্তরাঞ্চলের অন্যতম বড় সবজির বাজার বগুড়ার মহাস্থান হাটে। ধর্মঘটের কারণে
ট্রাক না পাওয়ায় কমে গেছে শীতের সবজির দাম। এতে লোকসানের শঙ্কা কৃষক ও আড়তদারদের। গত বছর বিক্রি করছি বাঁধাকপি মনে করেন 10 টাকা, 12 টাকা, 8 টাকা, আর এবারে বিক্রি করছি 20 টাকা, 25 টাকা। কিন্তু যদি খালি গাড়িটা চলতো তাহলে মনে করেন 31-35 টাকা আমরা বিক্রি করতে পারতাম এই বাঁধাকপি। দাম চাচ্ছি 2000, করছে 1400-1500। ধর্মঘটের প্রভাবে সবজির দাম কমে গেছে চুয়াডাঙ্গা, দিনাজপুর সহ বিভিন্ন জেলার পাইকারি বাজারগুলোতে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মঘটে সবজির বাজারের প্রভাব নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, পরিবহন ধর্মঘটের প্রভাব সবজির বাজারে কেমন পড়েছে? পাইকারি এবং খুচরা দু ধরনের বাজারেই এর প্রভাব খুব প্রকট বলে আমার কাছে মনে হচ্ছে। সকালে আমি বগুড়ার সবচেয়ে বড় সবজি বাজার যেটি মহাস্থান হাট, সেখানে গিয়ে দেখেছি যে সবজি গত বছর খুব কম দামে বিক্রি হচ্ছে, সেটি তুলনামূলকভাবে আজ একটু বেশি হলো। মূলত পরিবহন ধর্মঘটের কারণে এর বাজার চাষিরা পাচ্ছে না, এমনই অভিযোগ তাদের। এর পাশাপাশি আমি শহরের কয়েকটি খুচরা বাজারে গেছি, সেখানেও সবজির যে বাজার সেটি বলা যায় যে পাইকারি বাজারের চাইতে অনেক বেশি। আমি দেশির যে টমেটো, একই সাথে দেশি এবং ভারতীয় টমেটো আসছে, চাইনিজ টমেটো আছে, সেগুলোর সাথে তুলনা করে দেখেছি প্রতি কেজিতে প্রায় 40 টাকার মতো পার্থক্য। দেশি টমেটোর আজকে খুচরা বাজারে 160 টাকা কেজি বিক্রি হতে দেখেছি। একই টমেটো আবার মহাস্থান গড় যেটি বা মহাস্থান বাজার যেখানে, সেখানে আমি 120 টাকা দরে বিক্রি হতে দেখেছি। সব মিলিয়ে বলা যায় যে সবজির বাজারে এর প্রভাব সবচেয়ে বেশি বলে আমার কাছে মনে হয়েছে। আর একটা বিষয় জানি যে শীতের অন্যতম যে সবজি, বিশেষ করে কপি, সেই কপি আর পার্থক্য দামের মূল বাজারে অর্থাৎ পাইকারি বাজারের সাথে খুচরা বাজারে প্রতি মনে 700 থেকে 800 টাকার মতো পার্থক্য আমি দেখতে পেয়েছি খুচরা বাজারগুলোতে। পাশাপাশি আরও যে বাজারগুলোতে আমি গেছি একটু গ্রামের ভেতরে, সেই বাজারগুলোতে সবজির দাম অবশ্য কিছুটা কম খুচরা বাজারে, কিন্তু এর সবচেয়ে বড় যে প্রভাব সেটি হলো পরিবহন খরচ বেড়ে যাবার কারণে জেলা সদর এবং এর আশেপাশের বাজারগুলোতে সবজির দাম বেশ চড়া হয়ে গেছে। এবং পাইকারি বিক্রেতারা বলছে যে যদি পরিবহন সংকট মোকাবেলা না করা যায় তাহলে হয়তো জেলা সদরের বাজারগুলোতে দাম আরও বাড়বে, কিন্তু মোকামগুলোতে বিশেষ করে মহাস্থানগড় বা আরও যেসব বড় বড় বাজার রয়েছে সেখানে সবজির দাম পড়ে যেতে পারে। আজকেও আমি মহাস্থান বাজারে দেখেছি গতকালের তুলনায় সবজির আমদানি কিছুটা কম, আর আজকে কিছুটা দাম গতকালের তুলনায় বেশি হওয়ার এটি একটি মূল কারণ যে আমদানি কম রয়েছে। সব মিলিয়ে যে কোনো অবস্থাতেই পরিবহন, বিশেষ করে ট্রাক চালার দাবি রেখেছে পরিবহন ব্যবসায়ীদের। এই যে বিশেষ করে যারা আড়তদার তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে অন্তত কাঁচা সবজি যেগুলো রয়েছে, সবজির প্রতি যাতে নষ্ট না হয়, এই সবজি যেন ভালোভাবে নিয়ে যাওয়া যায়, এই বিষয়টি বিবেচনার জন্য তারা দাবি করেছে পরিবহন মালিকদের কাছে। বগুড়া থেকে পরিবহন ধর্মঘটের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় সরকার উচ্চ হারে তেল বিক্রি করে গত 6 বছর ধরে প্রায় 63,000 কোটি টাকার বেশি আয় করেছে। 23% তেলের মূল্য বৃদ্ধি করা আত্মঘাতী সিদ্ধান্ত বলেও দাবি তাদের। তেলের দাম বাড়ানোর প্রক্রিয়াও অবৈধ এবং পরিবহন মালিকদের ভাড়া বাড়ানোর দাবিও অযৌক্তিক বলে উল্লেখ করেন তিনি। জ্বালানি খাতে মূল্য না বাড়িয়েও 6,000 কোটি টাকা বছরে। পরিবহন ধর্মঘটের নামে নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি। সকালে রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক। তিনি বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম থাকায় সরকার উচ্চ হারে তেল বিক্রি করে গত 6 বছর ধরে প্রায় 63,000 কোটি টাকার বেশি আয় করেছে। 23% তেলের মূল্য বৃদ্ধি করা আত্মঘাতী সিদ্ধান্ত বলেও দাবি তাদের। তেলের দাম বাড়ানোর প্রক্রিয়াও অবৈধ এবং পরিবহন মালিকদের ভাড়া বাড়ানোর দাবিও অযৌক্তিক বলে উল্লেখ করেন তিনি। জ্বালানি খাতে মূল্য না বাড়িয়েও 6,000 কোটি টাকা বছরে ভর্তুকি দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে বলেও দাবি সমিতির মহাসচিবের। আমরা শঙ্কাবোধ করছি তারা এই 15 টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির মধ্য দিয়ে তারা ভাড়া কি পরিমাণ বাড়িয়ে নেবে, দেশের সংকটাপন্ন জনসাধারণকে আবার কি পরিমাণ দুর্ভোগে ফেলবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন। বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে অন্য দেশ জ্বালানি তেলের দাম নিয়মিত সমন্বয় করছে। আজ থেকে শুরু হয়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের কমিউনিটি ক্লিনিকে করোনা টিকা প্রদান কার্যক্রম। সারা দেশের 14,000 ক্লিনিকে চলবে এই কর্মসূচি।
প্রতিটি ক্লিনিক থেকে সিনোফার্মের 500 টিকা দেওয়া হচ্ছে। স্থানীয় ব্যবস্থাপনায় সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলবে কর্মসূচি। লক্ষ্মীপুরে 173টি কমিউনিটি ক্লিনিকে সকাল 9টা থেকে টিকা দেওয়া শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে টিকা নিতে দেখা গেছে আগ্রহীদের। কোনো ঝামেলা ছাড়াই প্রত্যন্ত গ্রামে টিকা নিতে পেরে খুশি গ্রহীতারা। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন এই টিকাদান কর্মসূচি চলবে আগামী 1 সপ্তাহ। এদিকে টাঙ্গাইলে 428টি ও যশোরে 111টি কমিউনিটি ক্লিনিকে সকাল থেকে দেয়া হচ্ছে টিকা। চাহিদা অনুযায়ী প্রতিটি কেন্দ্রে টিকা পাঠাবে জেলা ইপিআই সেন্টার। তদারকি করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। টিকার এসএমএসও পাঠাবে তারাই। নিবন্ধন করে যারা টিকার অপেক্ষায় আছেন তারাই এসএমএস পাবেন। নিবন্ধন ছাড়া কাউকে টিকা দেওয়া হবে না। এ নিয়ে আরো জানাতে এবার লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, আজ কত মানুষকে টিকা দেওয়া হয়েছে আর যারা টিকা নিতে এসেছেন তারা কোনো ধরনের অভিযোগ করেছেন কিনা? আসলে কিন্তু আজকে সকাল 9টা থেকে লক্ষ্মীপুরের যে 5টি উপজেলা রয়েছে, রামগতি, কমলনগর, রায়পুর, রামগঞ্জ এবং এই উপজেলাতে যে 176টি যে কমিটি ক্লিনিক রয়েছে, এই ক্লিনিকে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে টিকা নিতে যে মানুষজন আসছেন এবং তারা খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে তারা আসছেন। তো এখন পর্যন্ত যতটুকু আমরা খবর পেয়েছি প্রায় 45,000-এর বেশি মানুষ কিন্তু টিকা নিয়েছেন। কিন্তু এই গণটিকা প্রত্যন্ত অঞ্চলের মানুষকে কিন্তু প্রায় 88,000 মানুষকে এই করোনা টিকা দেওয়া হবে, যেটি সিভিল সার্জন ডক্টর আব্দুল গাফফার আমাকে জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে পর্যায়ক্রমে যে অন্য যে টিকা রয়েছে, যেমন আজকে যদি 45,000 দেওয়া হয়েছে, বাকি যে টিকাগুলো রয়েছে সেগুলো আগামীকাল সকাল 9টা থেকে আবার শুরু হবে, যেটি আগামী 1 সপ্তাহ চলবে এই কার্যক্রম। তো আসলে আমরা সকাল থেকে কয়েকটি টিকা কেন্দ্র ঘুরে যেটি দেখেছি যে মানুষ দীর্ঘ লাইনে যে উৎস উদ্দীপনায় কিন্তু তারা টিকা নিচ্ছেন এবং অনেকের মুখে আমরা মাস্ক দেখেছি এবং তারা মাস্ক পরেছেন, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রয়েছে। কিন্তু মানুষের মাঝে আমরা উৎস উদ্দীপনা দেখেছি। তারা যেমনটি বলেছেন, একসময় যদিও এই করোনা টিকা নিতে মানুষের মাঝে এক ধরনের আতঙ্ক ছিল, সে আতঙ্ক ধীরে ধীরে কেটে গেছে এবং মানুষ এখন যে ভিড় করছে যে টিকা কে কার আগে টিকা দিবে, এমনটি আমরা যে কেন্দ্রগুলো যাওয়ার পরে আমরা দেখেছি এবং মানুষও এটিতে স্বস্তি বোধ করেছেন এবং তারা যে অনেকে খুশি হয়েছেন। কিন্তু আমরা এর বাইরেও কিন্তু যেখানে যারা ব্যবস্থাপনা রয়েছে, যেমন বিভিন্ন কমিটি ক্লিনিকের যে দায়িত্বরত যারা রয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধিকে এই করোনা টিকার সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের সার্বিক সহযোগিতা রয়েছে এবং যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মানুষ যেন সুন্দরভাবে টিকা দিতে পারে সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে, যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। এর বাইরেও কিন্তু স্থানীয় প্রশাসন রয়েছে, জেলা প্রশাসন রয়েছে এবং জেলা স্বাস্থ্য যে সিভিল সার্জন কার্যালয় রয়েছে, তারা কিন্তু এইভাবে দিচ্ছে। তো আসলে টিকা মানুষের দিচ্ছে এবং আগ্রহ মানুষের দিন দিনে বাড়ছে আর সবাই উৎস উদ্দীপনার মধ্যে কিন্তু আজকে টিকা আমরা নিতে দেখেছি। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস হোসেন। 5 বছরে নিষ্পত্তি হয়নি সাঁওতালদের সাথে রংপুর চিনিকলের জমি নিয়ে বিরোধ। এ নিয়ে ভুক্তভোগীদের মধ্যে রয়েছে ক্ষোভ। এর মধ্যে বিরোধপূর্ণ ওই জমিতে ইপিজেড স্থাপনের ঘোষণায় সম্প্রতি আবারও আন্দোলনে নেমেছে সাঁওতালরা। 2016 সালের 6 নভেম্বর গোবিন্দগঞ্জের কাটামোড়ে সাহেবগঞ্জ বাগদা ফার্মে আখ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে নিহত হন 3 জন সাঁওতাল। 5 বছর আগে ঘটে যাওয়া এই হামলা ও নিহতের ঘটনায় দায়ের করা মামলায় নেই উল্লেখযোগ্য অগ্রগতি। পিবিআই এর দাখিল করা চার্জশিটের পর এবছরের জানুয়ারিতে সিআইডি জমা দেওয়া চার্জশিটেও নারাজি দিয়েছে বাদীপক্ষ। পিবিআই এর পর সিআইডি তদন্ত একটা প্রতিবেদন জমা দেয়, যেটা ওই সিআইডিরই অনুরূপ ছিল, যেটা আমাদের কাছে কারোর কাছে গ্রহণযোগ্য ছিল না বা কাম্যও ছিল না। আমাদের যে এই যে হত্যা হলো, এই উচ্ছেদ হলো, এর বিচার হবে কিনা এটা না আমরা খুবই শঙ্কিত। এদিকে সম্প্রতি চিনিকলের ওই বিরোধপূর্ণ জমিতেই ইপিজেড স্থাপনের ঘোষণায় আবারও আন্দোলনে নেমেছে সাঁওতালরা। 3 ভাইয়ের রক্ত গেছে, আমরা লাশ দেখেছি। যদি আরো লাশ দেখতে চায় দেখবে, আমরা লাশ দিব, আমাদের জীবন দিব, কিন্তু কোনোদিন আমরা ইপিজেড করতে দিব না। দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি বিরোধপূর্ণ জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি মানবাধিকার কর্মীদের। সাঁওতাল পল্লীতে আমরা 7 দফা দাবি এবং দাবির বাস্তবায়ন চাই। ইপিজেড যেন সেখানে সাঁওতাল পল্লীতে সাঁওতালদেরকে উচ্ছেদ করে 3 ফসলি জমিতে যেন ইপিজেড না করা হয়, এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে এবারের সাঁওতাল হত্যা দিবসের কর্মসূচি আমরা পালন করব। নারাজি পিটিশনের উপর এবছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়েছে শুনানি। আগামী 7 ডিসেম্বর আদেশের দিন ধার্য করেছে আদালত।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫ বছরেও ৩ সাঁওতাল হত্যার বিচার না হওয়া গণতন্ত্রের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন মানবাধিকার নেত্রী অ্যাডভোকেট সুলতানা কামাল। সকালে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জে এক প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় তিনি বাগদায় ইপিজেড স্থাপনে বেচবার সিদ্ধান্তেরও সমালোচনা করেন। এসব প্রশ্নে সরকারের শুভ বুদ্ধির উদয় হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে সুলতানা কামালের নেতৃত্বে একটি শোক র্যালি বের করে বিভিন্ন সড়ক পরিদর্শন করে। 2016 সালের 6 নভেম্বর সাহেবগঞ্জ আখ খামারের জমি থেকে উচ্ছেদ নিয়ে সংঘর্ষে 3 সাঁওতাল নিহত হন। পটুয়াখালীর বাউফলে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। সকালে নওমালা ইউনিয়নে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের কর্মী নজির স্বতন্ত্র প্রার্থী শাহজাদা হাওলাদারের সমর্থক শাহিনকে মারধর করে। খবর পেয়ে কামাল হোসেনের সমর্থকরা শাহিনকে কুপিয়ে জখম করে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের 20 নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শরীয়তপুরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সমর্থকদের হামলায় এক চেয়ারম্যান প্রার্থী সহ 12 জন আহত হয়েছেন। গতরাতে রুদ্রকর ইউনিয়নের সুবচনী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রচারণা শেষে নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ে সভা করছিলেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সিরাজুল ইসলাম ঢালী। হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তবে সিরাজুলের অভিযোগ, বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঢালী ও তার সমর্থকরা এই হামলা চালিয়েছে। হামলায় আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে রাতে সিরাজুল ইসলাম ঢালীকে ঢাকায় পাঠানো হয়। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের বাড়িতে হামলা ও গুলি ছোড়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ প্রার্থী সমর্থকদের বিরুদ্ধে। গতরাতে খালিশপুর গ্রামে হামলা ও গুলির এই ঘটনা ঘটে। এর প্রতিবাদে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এলাকায় মানববন্ধন সমাবেশ করেছেন। স্বতন্ত্র প্রার্থী ওহিদুজ্জামান ওহিদের প্রধান সমন্বয়ক মোতাহের হোসেনের অভিযোগ, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহাদাত হোসেন রশিদের সমর্থকরা তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় এলোপাতারি গুলি ছোড়ে তারা, তবে অভিযোগ অস্বীকার করেছেন শাহাদাত হোসেন। ঘন ঘন জোয়ার ভাটা সহ প্রাকৃতিক বৈরিতায় বরিশাল বিভাগের 91টি নদীর অন্তত 123টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জরুরি কিছু ব্যবস্থা নেওয়া হলেও তা কাজে আসছে না বলে দাবি কবলিত এলাকার মানুষের। তবে সমস্যা সমাধানে বেশ কয়েকটি প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। শুষ্ক মৌসুমেও বরিশালের বিভিন্ন জায়গায় এভাবে ভাঙছে কীর্তনখোলা। প্রতিদিন বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। কেবল কীর্তনখোলা নয়, একই অবস্থা আড়িয়ালখা, কালাবদর, কারখানা, সন্ধ্যা, সুগন্ধা সহ বরিশাল বিভাগের অন্তত 91টি নদীর তীরবর্তী এলাকায়। অন্তত 123টি পয়েন্টে ভাঙন দেখা দিলেও তীব্রতা বেশি 8টি পয়েন্টে। জোয়ার এবং ভাটার যে ডিফারেন্সটা খুব বড় লেভেলের ডিফারেন্স থাকে, এই কারণে নদীর পার ভেঙে যায় এবং নদীর যে ওয়েভ অ্যাকশন সময়ে সময়ে নদীর তলদেশে গভীরতা বৃদ্ধি পায় এবং নদীর অপোজিটে থাকা যে চর, সে চর ক্রমশ এগিয়ে আসলে নদীর পার ভাঙে। ক্ষতিগ্রস্তরা বলছেন, ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড চেষ্টা করলেও তা কাজে আসছে না। কারেন্টের লাইন আসলে লাইন লইয়া কাল হিজিয়ে গাছপালা লইয়া কাল তলে গেছে, এগুলো লইয়া রাস্তা লইয়া একবার ডেবে যায়। এই যে বস্তা ফেলাইতেছে না, ডেবে যাইতেছে লইয়া। এখন তুই গোলক টোলক খালাইলে হেলে এই গ্রামের লোক থাকতে পারবে শান্তিতে। ভাঙন ঠেকাতে একটি প্রকল্পের কাজ চলছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বাস্তবায়নের পথে 2টি বড় প্রকল্প নেওয়া হয়েছে, আরও 16টি প্রকল্প। এই 2টা প্রজেক্ট ইনশাল্লাহ অনুমোদন হলে আমার ধারণা এই এলাকায় নদী ভাঙন অনেকটাই আমরা সংরক্ষণ করতে পারবো এবং এই এলাকার মানুষের তারা নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে বলে আমি আশা করি। বরিশাল অঞ্চলে নদী ভাঙন বাড়ার পেছনে জোয়ার ভাটার তারতম্য, অতিবৃষ্টি, স্রোতের তীব্রতা বেড়ে যাওয়া সহ নানা কারণকে দায়ী করা হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নওগাঁর মহাদেবপুরে আগুনে পুড়ে গেছে 20টি বসতঘর। এতে সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে 10 পরিবারের সদস্যরা। সকালে হামিদপুর আবাসন প্রকল্পের গুচ্ছ গ্রামে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস জানায়, বিদ্যুৎ চালিত রাইস কুকার থেকে হঠাৎ বিস্ফোরণ হয়ে একটি ঘরে আগুন লেগে যায়। মুহূর্তেই তা আশপাশে বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে একটি ইউনিটের 3 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তার আগেই পুড়ে যায় 10টি পরিবারের 20টি বসতঘর। এতে নগদ 2 লাখ টাকা সহ প্রায় 25 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের খাবার সহায়তা দেওয়া হয়েছে। নাটোরের লালপুরের দুয়ারিয়া ইউপি সদস্য মতিউর রহমানের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মাঝগ্রাম এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেননি মতিউর রহমান। এরপর তার মোবাইল ফোনটি বন্ধ পান স্বজনরা। সকালে মাঝগ্রাম এলাকায় রাস্তার পাশে মরদেহ দেখে খবর দেয় স্থানীয়রা। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তার মৃত্যু রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশে পালিত হচ্ছে 50তম জাতীয় সমবায় দিবস। এই উপলক্ষে সকালে ঝিনাইদহ ডিসি কোর্ট চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরে বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা শেষে সফল সমবায়ীদের মাঝে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক। গোপালগঞ্জ জেলা সমবায় ইউনিয়ন অফিস চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে আলোচনা সভায় সমবায়ের গুরুত্ব তুলে ধরেন বক্তারা। এছাড়া নড়াইল, রাজবাড়ী, যশোর, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় র্যালি, আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে নির্বিচারে চলছে হিজল করচ বন নিধন। এতে হুমকিতে পড়েছে এখানকার জীববৈচিত্র্য। এই অবস্থা চলতে থাকলে হাওরের অস্তিত্ব সংকটে পড়ার আশঙ্কা পরিবেশ আন্দোলনকারীদের। রামসার সাইটের স্বীকৃতিপ্রাপ্ত তাহিরপুর ও ধর্মপাশা উপজেলার টাঙ্গুয়ার হাওর 12,656 হেক্টর ভূমি নিয়ে বাংলাদেশে সুন্দরবনের পরেই এটির অবস্থান। কিন্তু কিছু অসাধু ব্যক্তির জন্য জৌলুস হারাতে বসেছে প্রাকৃতিক সৌন্দর্যের এ হাওরটি। প্রতিনিয়তই সেখানে নিধন করা হচ্ছে হিজল করচ বন। বিভিন্ন জলমহলে ব্যবহারের জন্য রাতের আঁধারে কেটে নেওয়া হয় এসব গাছ। স্থানীয় প্রশাসনের নজরদারির অভাবেই বন উজাড় হচ্ছে দাবি স্থানীয়দের। গাছ কাইটে নিচে নিয়ে যে মাটি নামরে পালাইছে, বুঝছেন? এই যে আর হিজল গাছ, খরচ গাছ, এরা কাইটে কাইটে খাডা নিয়ে এই যে মাটি নামরে পালা। পাখিও তো আগে অনেক অতিথি পাখি ছিল, এখন অতিথি পাখিও নাই। মানে টোটালি গাছই খাটিয়া নেরগি, কিন্তু প্রশাসন তো এগুলো দেখে না। নির্বিচারে গাছ কাটা চলতে থাকলে অস্তিত্ব সংকটে টাঙ্গুয়ার হাওর পড়বে শঙ্কা পরিবেশ কর্মীদের। হাওরের যে গাছগুলো কাটা হইতেছে, এটা টাঙ্গুয়ারের জন্য অত্যন্ত বিপর্যয় ডেকে আনতেছে। টাঙ্গুয়ার হাওর ধ্বংসের দ্বার প্রান্তে গাছ কেটে অন্য বিলের ইজারাদাররা এখান থেকে গাছ কেটে নিয়ে কাঠা দেয়, এই ধরনের কথাবার্তা আমরা শুনতেছি। আমরা চাই এইসব অপকর্ম বন্ধ হোক। হাওরে গাছ নিধন ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। আমরা যেখানেই অভিযোগ পাচ্ছি সেখানেই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং আমরা সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, সকল সহকারী কমিশনার ভূমিগণকে সতর্ক করে দিয়েছি যে কোনো সরকারি গাছ যেন কেউ কেটে নিতে না পারে, সে ব্যাপারে সকলে সতর্ক থাকবে। 1999 সালে টাঙ্গুয়ার হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়। সেখানে রয়েছে 150 প্রজাতির উদ্ভিদ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জনবল চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে মানসিক রোগের চিকিৎসায় দেশের একমাত্র বিশেষায়িত পাবনা মানসিক হাসপাতালের কার্যক্রম। মাত্র 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চলছে ইনডোর আউটডোরের কার্যক্রম। বারবার জানিয়েও সংকট সমাধান হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের একমাত্র বিশেষায়িত মানসিক চিকিৎসালয় পাবনা মানসিক হাসপাতাল, যেখানে রোগীদের চিকিৎসা দিতে গিয়ে আপনজন হয়ে ওঠেন কর্তব্যরত নার্সরা। স্নেহ মমতায় আগলে রাখেন রোগীদের। তবে জনবল সংকটে দীর্ঘদিন ধরে হাসপাতালটির রুগ্ন দশা। চিকিৎসক, নার্স, সুইপার থেকে শুরু করে হাসপাতালের কোনো পদেই চাহিদা অনুযায়ী লোকবল নেই। মোট 643টি পদের মধ্যে দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে 201টি পদ, আর বিশেষজ্ঞ চিকিৎসক মাত্র 3 জন। ফলে সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। কাগজ জমা দিয়ে বসেই রয়েছে, আর আমার পাশে যারা জমা দিচ্ছে তারা দেখে বাইক বহির্বিশ্বে প্রত্যেকটা ওয়ার্ডে 5টা রোগীর জন্য একটা করে নার্স থাকে, যাতে করে তারা নার্সিং কেয়ারটা আরও ভালোভাবে পায়। সেক্ষেত্রে আমাদের এখানে সেটা হয় না। হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মাত্র 3 জন চিকিৎসকের পক্ষে 500 শয্যার হাসপাতাল সামলানো প্রায় অসম্ভব বলে জানান তারা। 3 জন মিলে ইনডোর আউটডোর ম্যানেজ করা ডিফিকাল্ট ব্যাপার, যা আমাদের অনেক সময় নাভিশ্বাস উঠে যায়। যেমন হয়তোবা আমাকে হসপিটালে ইনডোরে রোগী একটা খারাপ, সেটাকে ম্যানেজ করে আবার আউটডোরে যেতে হয়। কর্তৃপক্ষ বলছে চিকিৎসক নিয়োগ সহ জনবল সংকটের বিষয়টি নিয়ে বারবার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে, তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানাচ্ছি, ওনারা আশ্বাস দিচ্ছেন এবং আমার বিশ্বাস যে কোনো সময় আমাদের এই পদগুলো পূরণ হয়ে আসবে। 1957 সালে পাবনা শহরের শীতলাই হাউসে অস্থায়ীভাবে গড়ে তোলা হয় মানসিক হাসপাতাল। এর 2 বছর পর তা স্থানান্তর করা হয় হেমায়েতপুরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ নিয়ে আলোচনাতে এবার পাবনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, চিকিৎসক সংকটের কারণে রোগীর স্বজনদের কি ধরনের ভোগান্তি সইতে হচ্ছে, আর দীর্ঘদিন ধরেই তো হাসপাতালটিতে নানা ধরনের সমস্যা চলছে, তো সমাধানে উদ্যোগ না থাকার কারণ হিসেবে কি বলছেন কর্তৃপক্ষ? আপনি জানেন যে এই পাবনা মানসিক হাসপাতাল কিন্তু দেশের একমাত্র বিশেষায়িত এই হাসপাতাল। এখানে কিন্তু আমরা যখন কাজ করতে যাই তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে কিন্তু বাইরে যে রোগীগুলো অপেক্ষা করে, শত শত রোগী কিন্তু বাইরে কিন্তু অপেক্ষা করে। কারণ হচ্ছে একজন চিকিৎসক বহির্বিভাগে কিন্তু রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে থাকেন এবং একজন চিকিৎসকের পক্ষে কিন্তু 1 থেকে 150-200 পর্যন্ত কিন্তু প্রতিদিন রোগী এখানে ভিড় করেন, যার কারণে কিন্তু চরম ভোগান্তিতে পড়েন কিন্তু পাবনা সহ জেলার বাইরের সারা দেশের থেকে কিন্তু এখানে প্রতিদিন শত শত কিন্তু রোগী এসে তারা কিন্তু অনেকে চিকিৎসা পাচ্ছেন, অনেকে কিন্তু চিকিৎসা না পেয়ে কিন্তু তারা ফিরে যাচ্ছে। আপনাকে যদি বলি যে পাবনা মানসিক হাসপাতালে কিন্তু 500 শয্যা রয়েছে এবং এই শয্যার প্রত্যেকটা সিটের জন্য কিন্তু একজন রোগী রয়েছে এবং প্রত্যেকটা রোগী কিন্তু এখানে তারা যে রোগীর স্বজনরা কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন যে তারা যে রোগীদের ভর্তি করাচ্ছেন এবং ঠিক মতো তারা চিকিৎসা পাচ্ছেন না। কারণ হচ্ছে এখানে কিন্তু প্রায় 650 বিভিন্ন চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকার কথা, কিন্তু আমরা যেটা চিকিৎসকের তথ্য মতে আমরা যেটা পেয়েছি প্রায় 200 এখানে কর্মকর্তা চিকিৎসক সব মিলে 3 জন চিকিৎসক দিয়ে পুরো হাসপাতালে কিন্তু চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন কর্তৃপক্ষ। এতে কিন্তু তাদের এই চিকিৎসা করাতে গিয়ে কিন্তু তারা চরমভাবে হিমশিম খাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা কিন্তু এই বিষয়ে কিন্তু বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কিন্তু তারা এই অভিযোগ দিয়ে আসছেন যে তাদের চিকিৎসক প্রয়োজন। কিন্তু আরেকটি বিষয় জানতে চাইছি যে বারবার যে মন্ত্রণালয়ে বলা হচ্ছে এরপরেও এই সমস্যার সমাধান হচ্ছে না কেন? কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছে? এটি আসলে কি আমলাতান্ত্রিক জটিলতা নাকি সদিচ্ছার অভাব? আসলে আমি এই বিষয়ে কিন্তু পাবনা মানসিক হাসপাতালে যিনি ব্যবস্থাপক রয়েছে তার সঙ্গে কিন্তু কথা বলেছি। তারা বলছে যে বারবার আমরা মন্ত্রণালয়ে এবং ঊর্ধ্বতন যারা তাদের কর্মকর্তা রয়েছে তাদের সাথে কিন্তু তারা যোগাযোগ করছেন এবং তারা তাদেরকে আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই চিকিৎসক সহ যে কর্মকর্তা কর্মচারীর পদ ফাঁকা রয়েছে এগুলো পূরণ হবে। আর আপনি যেটি বললেন যে আমলাতান্ত্রিক জটিলতা কি অন্য কোনো বিষয়, এই বিষয়ে কিন্তু কর্মকর্তারা আমাদেরকে কিন্তু খোলাসাভাবে কিন্তু বলেননি। এই ছিল আমার কাছে পাবনা মানসিক হাসপাতালে সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম। শেষ করছি এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।